আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে ফিরোজ ভাইয়ের চ্যানেল থেকে চলে আসছি আপনাদের সাথে একটা টপিক নিয়ে ডিসকাস করব। এটা হচ্ছে ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন। তো আমি আশা করি আপনারা সবাই এই ভিডিওটা থেকে স্পিড কিভাবে অপটিমাইজ করতে হয় সেই জিনিসটা ইজিলি বুঝতে পারবেন এবং সেটা ক্লায়েন্টের সাইটে বা নিজের সাইটে ইমপ্লিমেন্ট করে বেটার একটা রেজাল্ট পাবেন। তো আসলে স্পিড অপটিমাইজেশনের ক্ষেত্রে আমাদের আসলে কিছু ব্যাপার মাথায় রেখে কাজ করতে হয়। আহ, কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়। তো আমরা সেগুলো নিয়ে ডিসকাস করব আজকে। তো চলেন, ফার্স্ট অফ অল আমাদের যেই জিনিসটা সবার আগে দেখতে হবে, জানতে হবে, সেটা হচ্ছে যে কোর ওয়েব ভাইটালস। কোর ওয়েব ভাইটালসটা কি, এটা একটু যদি আমরা জানি, কোর ওয়েব ভাইটালস বা ভাইটালস ইস্যু, হ্যাঁ, এটা যদি আমরা একটু দেখি যে আসলে এটা কি বোঝায়। স্পিড অপটিমাইজেশনের ক্ষেত্রে আহ, আমাদের কিছু প্যারামিটার ফলো করতে হবে, যে যেই প্যারামিটার গুলা আমাদেরকে গুগল দিয়ে দিছে, যে এই প্যারামিটারের যদি ধরেন যে রেঞ্জটা থাকে, এই রেঞ্জটা যদি কখনো এই এক্সিড করে, কখনো এর চেয়ে বেশি হয়ে যায়, তখন স্পিড ইস্যু দেখাবে। আর স্পিড মেজারমেন্টের জন্য আমরা গুগল থেকে একটা টুল ইউজ করি। হ্যাঁ, গুগলের নিজস্ব একটা টুল, সেটাও আপনারা হয়তো বা অনেকেই জানেন। তো যারা জানেন না তাদের জন্য বলছি যে গুগল পেজ স্পিড ইনসাইট, পেজ স্পিড ইনসাইট এটা লিখেও পাবেন, অথবা পেজ স্পিড ইনসাইট লিখলেও আসবে। গুগল পেজ স্পিড ইনসাইট লিখলে এই ইউআরএলটা, পেজ স্পিড ইনসাইট ওয়েব ডট ডেভ আর কি, এরকম একটা ইউআরএল আছে। হ্যাঁ, এখানে আপনার আহ, যদি ওয়েবসাইট, আপনার যে ক্লায়েন্টের ওয়েবসাইট এখানে যদি দিয়ে দেন, গুগল অ্যানালাইজ করে আপনাকে 100-এর মধ্যে একটা মার্ক দিয়ে দিবে। সেটা আপনার মোবাইল ভার্সনের জন্য দিবে, ডেস্কটপ ভার্সনের জন্য দিবে। হুম, যে একজন ইউজার যদি মোবাইল দিয়ে ঢুকে এই ওয়েবসাইটটাকে সে কিভাবে পাবে, তার সামনে কতটুকু টাইম নিয়ে এটা আসবে, প্রত্যেকটা বাটন, প্রত্যেকটা পেজ কতক্ষণ টাইম নিয়ে আসবে, বা প্রত্যেকটা কন্টেন্ট কিভাবে আসবে, হ্যাঁ, কেমন টাইম স্পেন্ড হবে আসতে, হ্যাঁ, ওয়েবসাইটটা কি তুলনামূলকভাবে ওভারঅল ফাস্ট নাকি স্লো, এই 100-এর স্কোরটা দেখলে আপনারা বুঝে যাবেন। তো চলেন আমি যে কোনো একটা ওয়েবসাইট দেই। আমি যদি একটা ওয়েবসাইট পিক করি, আচ্ছা, একটু আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাই। এই ওয়েবসাইটটার স্পিডটা আমরা আজকে দেখব। এই ওয়েবসাইটটা vehiclegoals.com। তো চলেন এখানে যদি আমরা ওয়েব পেজ ইউআরএল এর মধ্যে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা প্লেস করে অ্যানালাইজ করি। তো হয়তোবা 40 সেকেন্ড বা 1 মিনিটের মতো সময় নিবে। তারপর আপনাকে মোবাইল ভার্সনে একটা স্পিড স্কোর দেখাবে, ডেস্কটপ ভার্সনে একটা স্পিড স্কোর দেখাবে। হ্যাঁ, আরো কিছু টুল আছে, সেগুলো দিয়ে আমরা স্পিড মেজারমেন্ট করতে পারি। আর এর মধ্যে খুবই পপুলার একটা টুল আছে, জিটি ম্যাট্রিক্স। আপনি জাস্ট জিটি ম্যাট্রিক্স লিখে সার্চ করলে এই টুলটা পেয়ে যাবেন। জিটি ম্যাট্রিক্স এরকম লিখে সার্চ করলে gtmetrics.com ওয়েবসাইটটা চলে আসবে। এটাতেও ওয়েবসাইটের পারফরমেন্স টেস্ট করা যায়। আর এটা রিসেন্টলি, রিসেন্টলি বলতে কয়েক মাস ধরে এটা পেজ, মানে পেইড ভার্সনে চলে গেছে। আর ডেইলি ফ্রিতে একটা ওয়েবসাইট বা একটা ইউআরএল অ্যানালাইজ করা যাবে। ঠিক আছে, আর আপনারা ভালো আউটপুট পাওয়ার জন্য লগ ইন করে নিতে পারেন। ঠিক আছে, পেইড হলে তো সবচেয়ে ভালো হয়। ভালো আউটপুট পাওয়ার জন্য আপনারা লগ ইন করে তারপর ওয়েবসাইটটা টেস্ট করতে পারেন। তো আমি যদি একটু লগ ইন করার ট্রাই করি, আর মিনহোয়াইল আমাদের পেজ স্পিড ইনসাইটের স্কোরটাও চলে আসছে, আমি আশা করি। ওকে, আমি লগ ইন করে নিলাম। এখন আমি এখানে ইউআরএল দিলে আমাকে সে অ্যানালাইজ করে একটা স্পিড দেখাবে। আচ্ছা, এখানে কি আসছে, ইউ হ্যাভ রিচড ইউর অন ডিমান্ড টেস্ট লিমিট। আচ্ছা, আমার লিমিটটা এখানে রিচ হয়ে গেছে। তো এইটা আপনি অন্য যে কোনো একটা মেইল দিয়ে ফ্রি ভার্সনে প্রতিদিন একটা, অথবা ওদের একটা লিমিট আছে ফ্রি
ফ্রিতে কতটা দিবে, নতুন করে এটা করছে, আগে ছিল না, এটা ফ্রিতেই করতে পারতাম। তো এইভাবে আপনি এখানে অ্যানালাইজ দিলে আপনারা দেখতে পারবেন যে কত পার্সেন্টের মধ্যে আপনার স্পিডটা আছে। কাইন্ড অফ, যদি একটু আপনাদের ইমেজ দেখাই, মানে ওদের লেআউটটা কিরকম আসে স্পিডটা অ্যানালাইজ করার পরে, সেটা হচ্ছে এইরকম, যে লেটেস্ট পারফরমেন্স রিপোর্ট। হ্যাঁ, পারফরমেন্স কত পার্সেন্ট গ্রেড দিবে ওরা। আর হচ্ছে এলসিপি বা লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট, টোটাল ব্লকিং টাইম, হ্যাঁ, স্পিড ইন্ডেক্স, এগুলা কত একটা ডাটা আপনি হচ্ছে পেয়ে যাবেন। এগুলা কি আমি একটু পরে বলতেছি। চলেন আমরা এর আগে পেজ স্পিড ইনসাইটের স্কোরটা দেখে আসি। দেখেন এখানে দেখাচ্ছে যে ডেস্কটপ ভার্সনে হচ্ছে 100-এর মধ্যে 73। ওকে, আর হচ্ছে মোবাইল ভার্সনে 28। ঠিক আছে, এবং রেড সাইন দিয়ে আমরা বুঝতে পারতেছি যে আসলে 28 ইজ নট আ গুড স্কোর। হ্যাঁ, ডেস্কটপে হচ্ছে 73, মোটামুটি কাজ চলে যায়, তারপরেও কিছু ইস্যু আছে। যে ইস্যুগুলা এইখানে হচ্ছে গুগল কি কি ইস্যু ধরছে সেগুলা নিচে মেনশন করে দিবে আপনাকে। ঠিক আছে, এখানে আপনি প্রত্যেকটা দেখতে পারবেন যে আসলে কি, এবং হচ্ছে কোন জায়গায় হচ্ছে আপনার লোড টাইমটা বেশি পড়তেছে, এখান থেকে আপনি দেখতে পারবেন। তো দেখেন আমাদের তাইলে স্পিডের অপটিমাইজেশনের কাজ করতে হবে, মোবাইলের জন্য মেইনলি বেশি করতে হবে এটার। তো এখন আসলে সমস্যাগুলো কোথায়? পারফরমেন্স যে দেখাচ্ছে, দেখেন এই যে এফসিপি, 3.9 সেকেন্ড দেখাচ্ছে। এলসিপি বা এফসিপি বলতে ফার্স্ট কন্টেন্টফুল পেইন্ট, তারপর হচ্ছে এলসিপি লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট, এইগুলোর স্কোর গুলা রেড মার্ক করা। ঠিক আছে, দেখেন এগুলো সব টোটাল ব্লকিং টাইম, টিবিটি, তারপরে স্পিড ইন্ডেক্স, এগুলা সব রেড মার্ক করা, জাস্ট এইটা হচ্ছে গ্রিন মার্ক করা। এবং একটা ইন্ডিকেশন আমরা পাচ্ছি যে 0 to 49 হচ্ছে আপনার 0 to 49 হচ্ছে আপনার আহ, মানে লো কোয়ালিটি স্পিড আর কি বোঝায়। হ্যাঁ, যে এটা একটা ওয়েবসাইট লোডিং টাইমটা অনেক বেশি, সো পারফরমেন্স আপনার আহ, এরকম 28%, এবং এটা 49% পর্যন্ত কনসিডার করা হয় যে এটা একটা মানে অনেক বেশি লোডিং টাইম নিয়ে লোড হচ্ছে। ঠিক আছে, তো এটা অপটিমাইজ করা জরুরি। আর 50 to 89 কে ধরা হয় হচ্ছে মিডল, এখানে হচ্ছে ধরেন মিডিয়াম স্পিড। হুম, এইটা হচ্ছে ধরেন সহজ কথায়, যত স্পিডের পার্সেন্টেজটা মানে গুগলের পেজ স্পিড ইনসাইট ওয়েবসাইটটা বেশি দেখাবে তত ভালো। হ্যাঁ, আর 90 to 100 হচ্ছে খুবই ভালো, টপ নচ স্পিড, এটা বুঝাচ্ছে। হুম, তবে অন এভারেজ আপনি ধরতে পারেন যে 75+, হ্যাঁ, বা 80+ স্কোর ইজ ডিসেন্ট। আর মোবাইল ভার্সনের জন্য ধরেন 65+, 70+ স্কোর ইজ ডিসেন্ট মোবাইলের জন্য। কারণ হচ্ছে মোবাইলে আপনার যে কন্টেন্ট বা যে মিডিয়া, এগুলা ডেস্কটপে যেভাবে দেখায়, যে লেআউটে দেখায়, মোবাইলের জন্য একটা কম্প্রেসড ভার্সনে একটা আলাদা ডিভাইস ওয়াইড হাইট থাকে, এটার মধ্যে দেখানোর জন্য একটু বেশি কম্প্রেস হয়ে যায়। এখানে অনেক কিছু কাজ আছে, তো স্পিডটা সব সময় হয়তো বা সব সাইটের জন্য বাড়ানো যায় না। ঠিক আছে, বাট আপনি হচ্ছে যেই ক্রাইটেরিয়া গুলো বা যে রিকোয়ারমেন্ট গুলো আপনার হচ্ছে দেয় গুগল, বা হচ্ছে আমরা দেখি নর্মালি, এই রিকোয়ারমেন্ট গুলো আপনি যদি ফিল আপ করতে পারেন, অবশ্যই আশা করা যায় একটা মোবাইল ডিভাইসে ওয়েবসাইটটা ভালো স্পিডেই লোড হবে। ঠিক আছে, তো এর জন্য আমাদেরকে এই এফসিপি এলসিপি কি, এই জিনিসগুলো একটু আমাদেরকে চিনতে হবে, জানতে হবে। ঠিক আছে, তো আমি হচ্ছে যদি সার্চ করি যে কোর ওয়েব ভাইটালস ইস্যু, এই এলসিপি এফসিপি এগুলাকে একসাথে বলা হচ্ছে কোর ওয়েব ভাইটালস। তো কোর ওয়েব ভাইটালস এর ইমেজ সেকশনে এসে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আসলে ইস্যুটা কি, কেন ধরতেছে। হ্যাঁ, ওকে, যে কোনো একটা ইমেজ আমি নিতে পারি। সাপোজ হচ্ছে এই ইমেজটা নেই, এখানে একটু বোঝানো আপনাদের সুবিধা হবে। দেখেন এই ইমেজটাতে এলসিপি এলসিপি এফআইডি সিএলএস কোর ওয়েব ভাইটালস বলতে এই তিনটা ইস্যুকে বুঝায়। ঠিক আছে, এই তিনটা ইস্যু যখন ওয়েবসাইটে থাকে তখন বোঝা যাবে যে হ্যাঁ আমার কোর ওয়েব ভাইটালস এর ইস্যু হচ্ছে। এখন এটা কি আসলে, এলসিপিটা কি? এলসিপি দিয়ে শুরু করি। এলসিপি হচ্ছে লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট, মানে হচ্ছে যে আপনার
ওয়েবসাইটের সবচেয়ে বড় যে কন্টেন্টটা, ওয়েবসাইটে সবচেয়ে বড় যে কন্টেন্টটা সেইটা আপনার ইউজারের সামনে আসতে, হ্যাঁ, মোবাইল ইউজার হইতে পারে, ডেস্কটপ ইউজার হইতে পারে, ট্যাব ইউজার হইতে পারে, তার সামনে আসতে হ্যাঁ কত টাইম নিচ্ছে, ঠিক আছে, এই টাইমিং এর উপর বেস করে এই ইস্যুটা দেখাবে। এখন টাইমটা কত, রেঞ্জটা কত, দেখেন ওরা বলে দিচ্ছে, আমি একটু জুম ইন করি আপনাদের সুবিধার জন্য, যে যদি 2.5 সেকেন্ডের কম সময়ের মধ্যে আপনার ওই লার্জেস্ট কন্টেন্টটা লোড হইতে পারে, ওইটা হইতে পারে একটা ভিডিও, হইতে পারে একটা ইমেজ, হ্যাঁ, হইতে পারে একটা এফএকিউ সেকশন, যাই হোক, সেটা যদি 2.5 সেকেন্ডের কমে লোড হইতে পারে, তখন বুঝে নিবেন যে আপনার এলসিপি ইস্যু নাই, ইউর ওয়েবসাইট ইজ ডিসেন্ট ইন দিস রিগার্ড, হ্যাঁ, যে আপনার এলসিপি নিয়ে চিন্তা করতে হবে না। আর যদি 2.5 মানে 2.5 সেকেন্ড থেকে 4 সেকেন্ডের মধ্যে লোড হয়, তখন বুঝবেন যে আপনার ওয়েবসাইটের ইমপ্রুভমেন্ট দরকার, ঠিক আছে। আর যদি 4 সেকেন্ডেরও বেশি টাইম নিয়ে নেয়, আপনার এই যে স্কোরটা যদি 4 সেকেন্ডের বেশি দেখায়, তখন বুঝবেন যে আপনার ইস্যু আছে। হুম, তো 3.9 আমরা ধরতে পারি 4 সেকেন্ডই, হ্যাঁ। তো এটা একটা ইস্যু, অ্যালার্মিং ব্যাপার, যে আপনার ওয়েবসাইটের যে লার্জেস্ট কন্টেন্টটা আছে সেটা লোড হইতে অনেক বেশি টাইম নিচ্ছে, সেটার হয়তোবা ফাইলটা অনেক বেশি ভারী, বা ওটার মিডিয়া যেটা, হ্যাঁ, সেটা অনেক বড়, এরকম হইতে পারে। আচ্ছা, এটা গেল লার্জেস্ট কন্টেন্টফুল পেইন বা সংক্ষেপে এলসিপি। এরপরে হচ্ছে, মানে এটাকে আপনি লোডিং টাইমও ধরতে পারেন সহজ কথায়। এরপরে আসেন এলসিপির সাথে আরেকটা বুঝাই দেই, সেটা হচ্ছে এফসিপি, যেটা আমাদের পেজ স্পিড ইনসাইট দেখাচ্ছে। সেটা হচ্ছে এফসিপি। এফসিপি কি? এফসিপি হচ্ছে যে আপনার ওয়েবসাইটে কেউ ক্লিক করার পরে একেবারে ফার্স্ট যে কন্টেন্টটা লোড হয় ওই ইউজারের সামনে, সেটা হচ্ছে এফসিপি। এখন হইতে পারে ওইটা একটা বাটন, হইতে পারে ওইটা একটা অ্যাকর্ডিয়ন, হইতে পারে ওইটা একটা হ্যামবার্গার মেনু, হুম, হেডিং, যে কোনো কিছু হইতে পারে। যে ফার্স্ট কন্টেন্ট যেটা লোড হয়, সেইটা লোড হইতে কত টাইম লাগে সেটা হচ্ছে এফসিপি বুঝায়, ফার্স্ট কন্টেন্টফুল পেইন্ট, ঠিক আছে। তো দেখেন আমাদের এফসিপি, আচ্ছা আমাদের এটা ছিল এফসিপি 3.9 সেকেন্ড, আর হচ্ছে কি আমাদের যে লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট যেটা একটু আগে বললাম, সেটা হচ্ছে 12.3 সেকেন্ড, মানে 4 সেকেন্ডের চেয়ে কত বেশি, চিন্তা করেন, 3 টাইমস বেশি। তো এই ইস্যুগুলো আমাদেরকে ফিক্স করতে হবে। হুম, আচ্ছা, তো এইগুলা লোডিং এর ইস্যু। আর হচ্ছে আমাদের আরো দুইটা আছে, একটা হচ্ছে এফআইডি, ফার্স্ট ইনপুট ডিসপ্লে ডিলে, সরি, ফার্স্ট ইনপুট ডিলে। এইটা কি? এইটা হচ্ছে ধরেন আপনার ওয়েবসাইটে কিছু বাটন আছে, হুম, একটা ফর্ম আছে, এরকম হইতে পারে না? বাটন থাকে, ফর্ম থাকে, বিভিন্ন লিংক প্লেস করা থাকে, বা একটা ভিডিও থাকে যেটার মধ্যে একটা বাটন থাকে যে আমরা ওখানে ক্লিক করলে বা টাচ করলে আমাদের হচ্ছে ভিডিওটা প্লে হবে। বা ধরেন অনেক ওয়েবসাইটে মিউজিক থাকে, মিউজিকটা পজ করা থাকে ইনিশিয়ালি, ক্লিক করলে মিউজিকটা প্লে হয়। বা ধরেন একটা অ্যাড আসছে, অ্যাডটা হচ্ছে ক্লোজ করার জন্য ক্লোজ অপশনে বা ক্রস যেটা থাকে ওখানে ক্লিক করতে হয়। তো এই যে আপনার ফার্স্ট যে আপনি ইনপুট দিচ্ছেন অ্যাজ এ ইউজার, বা আপনার ইউজাররা যারা এসে কোনো একটা অ্যাকশন নিচ্ছে, একটা ইনপুট দিচ্ছে, ধরেন একটা বাটনে ক্লিক করলো, এইটা হচ্ছে আপনার ফার্স্ট ইনপুট। তো এইটা হওয়ার জন্য কতটুকু টাইম নিচ্ছে, হ্যাঁ, আপনি যে ইনপুট দিলেন এইটা মানে নেক্সট পেজটা আসার জন্য বা নেক্সট অ্যাকশনটা আসার জন্য কতটুকু টাইম নিচ্ছে, এইটা হচ্ছে আপনার ফার্স্ট ইনপুট ডিলে, যে কতটুকু টাইম পরে সেটা হচ্ছে আসবে বা ওপেন হবে। তো এইটার রেঞ্জটা দেখেন, এটার রেঞ্জ হচ্ছে আপনার 100 মিলি সেকেন্ড থেকে 300 মিলি সেকেন্ড। এটা সরি 100 মিলি সেকেন্ড। এটা হচ্ছে এটার নিচে যদি হয়, যে আপনি ক্লিক করছেন বাটনে, বা আপনি ক্রস যে ইটা ছিল ফর্মটা ক্রস দেওয়ার জন্য ক্লিক করছেন, তো এটা যদি 100 মিলি সেকেন্ডের কম সময়ে ফর্মটা অফ হয়, ক্লোজ হয়, বা হচ্ছে বাটনটা ক্লিক করলে 100 মিলি সেকেন্ডের মধ্যে যদি আপনার পরের পেজটা আসে, বা বাটন যেই জন্য রাখা হয়েছে ওইখানে নিয়ে যায়, তাইলে বুঝবেন যে আপনার ফার্স্ট ইনপুট ডিলেতে কোনো সমস্যা নাই। আর হচ্ছে যদি 100 মিলি সেকেন্ড থেকে 300 মিলি সেকেন্ডের মধ্যে দেখায় যে আপনার একটু সময় নিচ্ছে, ধরেন মিডিয়াম যেটাকে বলবো, নিডস ইমপ্রুভমেন্ট, হ্যাঁ, এটা আমরা দেখতে পাচ্ছি এখানে। আর পোর কি, যে 300 মিলি সেকেন্ডেরও বেশি সময় নিয়ে নিচ্ছে, যে আমরা ক্লিক করলাম অনেক বেশি সময় পরে গিয়ে নেক্সট পেজটা বা নেক্সট অ্যাকশনটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটাকে এর সংক্ষেপে আপনি ইন্টারেকশন বা ইন্টারেক্টিভিটি বলতে পারেন।
ঠিক আছে। আর এলসিপি বা এফসিপি এগুলাকে লোডিং হিসেবে ধরতে পারেন, যে লোডিং টাইম বা লোডিং ইস্যু। আর আরেকটা আছে, সেটা হচ্ছে সিএলএস, মানে হচ্ছে কিউমুলেটিভ লেআউট শিফট। এখন কিউমুলেটিভ লেআউট শিফটটা কি? এটা হচ্ছে ধরেন যে আপনি একটা পেজে ঢুকবেন বা একটা ওয়েবসাইটে ঢুকবেন, বা ওই ওয়েবসাইটের অন্য একটা পেজে যাবেন, যাওয়ার পরে ধরেন আমি এই পেজটাই যাই, সাপোজ আমি এই পেজটা ক্লিক করলাম, নতুন একটা ট্যাবে ক্লিক করলাম। এখন ওয়েবসাইট আমার সামনে কিভাবে আসলো? প্রথমে দেখেন একটা বাটন আর ব্রাইট এজ কমিউনিটি এরকম লেখাটা আসলো, তারপর ইমেজটা শো হইলো, তারপরে যখন আমি নিচে যাব আমার বাকি কন্টেন্ট গুলো আমি দেখতে পারবো। অনেক ওয়েবসাইটে দেখবেন যে যত নিচে যাবেন তত কন্টেন্ট গুলো আস্তে আস্তে লোড হচ্ছে, ফার্স্টের দিকে লোড হবে না। ঠিক আছে। তো এই যে আমার যে ফার্স্ট একটা ইন্টারাকশন হইলো, ইন্টারাকশনের পরে আমার যেই পরের পেজটা আসলো সেটা কতক্ষণে আসলো, বা শিফটিংটা কেমন হইলো। ওয়েবসাইটটা একেবারে ফার্স্ট টপ থেকে বটম একটা শিফটিং হয় অনেক ওয়েবসাইটে। ধরেন আবার যদি আমি অন্য একটা পেজে যাই, দেখেন শিফটিং, এই যে দেখেন কিভাবে আসলো, আমার টেক্সট আসলো, টেক্সট গুলো এই যে এখন এটা আসলো। ঠিক আছে, মানে চ্যাট, যে চ্যাটটা থাকে ডান বাম পাশে থাকে বিভিন্ন ওয়েবসাইটে, এইটা আসলো, তারপরে নিচের কন্টেন্ট গুলো আসতেছে। ঠিক আছে। তো এই যে শিফটিংটা হইলো, এই শিফটিংটা হইতে আপনার, হ্যাঁ এই শিফটিংটা হইতে আপনার কেমন টাইম লাগতেছে। ঠিক আছে, যে আপনার যে আহ ধরেন মেজারমেন্টটা হচ্ছে যে, হ্যাঁ এই যে ইন্টারাকশনটা হইলো, এই ইন্টারাকশনটা হওয়ার পরে যে আপনার পরের পেজটা যে আসতেছে, হ্যাঁ বা পরের যে সোর্সটা আসতেছে সেইটা কিভাবে আসতেছে, বা এই লেআউটটা বা ডিজাইনটা কিভাবে আপনার সামনে শো হইছে, সেই জিনিসটা হওয়ার জন্য কতটুকু টাইম লাগতেছে। হুম, এইটা হচ্ছে আপনার সিএলএস। ঠিক আছে। তো ম্যাক্সিমাম ওয়েবসাইটে ইস্যু যেগুলো থাকে, ম্যাক্সিমাম ওয়েবসাইটে থাকে লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট, ফার্স্ট কন্টেন্টফুল পেইন্ট, তারপর হচ্ছে এফআইডি ইস্যুটা থাকে, ফার্স্ট ইনপুট দিলে এগুলা থাকে, কারণ হচ্ছে বিভিন্ন জেএস ফাইল মানে জাভাস্ক্রিপ্ট ফাইল, সিএসএস, হ্যাঁ এই ক্যাসকেডিং স্টাইল শিট, এইসব ফাইলের মানে ধরেন আনইউজড ফাইল থাকতে পারে, তারপর হচ্ছে অনেক বড় সাইজের ফাইল থাকতে পারে, এইগুলোর জন্য আসলে এই ইস্যুগুলো সবচেয়ে বেশি হয়। ঠিক আছে। কিউমুলেটিভ লেআউট শিফটিংটা ম্যাক্সিমাম ওয়েবসাইটের জন্য ভালোই থাকে, স্কোরটা গ্রিনিশই দেখি ম্যাক্সিমাম টাইম। তবে ইস্যু যেগুলো দেখায় আপনার হচ্ছে লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্টে দেখায়, তারপর হচ্ছে আপনার ফার্স্ট কন্টেন্টফুল পেইন্টে দেখায়, তারপর হচ্ছে আপনার এই এফআইডি যেটা ফার্স্ট ইনপুট দিলে, এইগুলাতে হচ্ছে দেখাইতে থাকে। আর যখন একটু স্ক্রল ডাউন করবেন আপনি এখানে, তখন আপনাকে আরেকটু ইন ডিটেইলে লিখে রাখবে, গুগল দেখাবে যে আপনার কি কি ইস্যু ছিল, কোন কোন জায়গায় আপনার কত কেবি বা কত সময় লোড নিচ্ছে, এই জিনিসগুলো আপনি এখান থেকেও জানতে পারবেন। ঠিক আছে। এখানে হচ্ছে যে দেখেন লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট এলিমেন্ট, এইটা 12 সেকেন্ড যে সময় লাগতেছে, 12 সেকেন্ড মানে 12,330, 12,000 সেকেন্ড আর কি, হ্যাঁ 12,000 মিলি সেকেন্ড, যেটা এটা হচ্ছে 12 সেকেন্ড আর কি। আর দেখেন কোন ইমেজটা লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট, সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং এই ইমেজটা কি করা উচিত সেইটাও আপনার হচ্ছে জানা দরকার। ঠিক আছে। এবং এইটাকে কি করলে এটা লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট হিসেবে ফাস্ট লোড হবে, সেই জিনিসটা আপনার জানা দরকার। ঠিক আছে। এই যে দেখেন এখানে টাইমও দিয়ে দিচ্ছে, যে এই যে টিটিএফবি মানে টাইম টু ফার্স্ট বাইট, মানে প্রথম আপনার এটা শো হইতে কেমন সময় লাগতেছে, লোড ডিলেতে কেমন সময় লাগতেছে, হ্যাঁ লোড টাইম টোটাল কত নিচ্ছে পুরোটা লোড হইতে, এবং এই যে পুরো ইমেজটা যে আসবে এটা আসা রেন্ডারিং, যেটা রেন্ডারিং এ কেমন ডিলে হচ্ছে, এই জিনিসগুলো আপনার হচ্ছে দেখাবে এখানে, যে কত সময় লাগতেছে ইন টোটাল আপনার হচ্ছে 12,000 মিলি সেকেন্ড বা 12 সেকেন্ড সময় লাগতেছে। ঠিক আছে। তারপর হচ্ছে কিছু সাজেশন থাকবে আপনার জন্য, যে এই এই জিনিসগুলো আপনি ফিক্স করতে হবে। তো চলেন আমরা হচ্ছে এইবার কিছু ক্রাইটেরিয়া দেখি যেগুলো আমাদেরকে ফিক্স করতে হবে। আমি হচ্ছে আপনাদের জন্য একটা ডকশিটে একটা নোটপ্যাডে রেখে দিছি। আপনার যে কাজগুলো করতে হবে, এখানে যা যা আছে গাইডলাইনটা, এইটা ফলো করলে আপনার যে কোনো সিএমএস এর ওয়েবসাইট হোক না কেন, সেটা ওয়ার্ডপ্রেস বা হচ্ছে শপিফাই, উইক্স, বা আপনার এই অন্য যা আছে ওয়েব ফ্লো বা কাস্টম কোডেড সাইট, হ্যাঁ এইসব সব সাইটে আপনি হচ্ছে যদি এই গাইডলাইনটা ফলো করতে পারেন, তাহলে হচ্ছে আপনার জন্য মানে স্পিডটা কোনো ইস্যু হবে না, আপনার ক্লায়েন্টের স্পিডটা ভালো থাকবে, তাড়াতাড়ি ওয়েবসাইটটা লোড হবে ইউজারদের সামনে।
তো এখন ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে হয় কি, আমাদের কিছু প্লাগইন আছে, প্লাগইন দিয়ে আমরা কাজগুলো করতে পারি। জাস্ট প্লাগইনটা যে ইনস্ট্রাকশন ওটা ফলো করে এই কাজগুলো করে দিলে কাজ হয়ে যায়, স্পিড অপটিমাইজ হয়ে যায়। আর হচ্ছে আপনার যদি শপিফাই বা উইক্স এর কথা বলি, ওদের হচ্ছে ধরেন একটা সেলফ হোস্টেড প্ল্যাটফর্ম, ওইখানে ওদের রিকমেন্ডেশন যেগুলো থাকে ওগুলা যদি আমরা করে থাকি তাইলে হচ্ছে আমাদের স্পিডটা ভালো থাকবে। আর হচ্ছে কি ওদের কিছু অ্যাপস বা প্লাগইনের মতো থাকে, ওয়ার্ডপ্রেসে যেমন প্লাগইন থাকে ওদের কিছু অ্যাপস আছে, ওই অ্যাপস গুলা যদি আমরা ইউজ করতে পারি তাইলেও হচ্ছে আমাদের স্পিডটা অপটিমাইজ হয়। এবং হচ্ছে ইমেজ গুলা যদি আমরা কম্প্রেস করে আপলোড দিতে পারি, তাহলে হচ্ছে কিছু অপটিমাইজ হয়। আর এইখানে আমরা একেবারে সব মানে সিএমএস বা সব টাইপের আপনার সাইটের জন্য আমরা কিছু গাইডলাইন রেখেছি, সেগুলো আপনি হচ্ছে ধরেন কাস্টম কোডের যদি সাইট হয়, হ্যাঁ, পিএইচপি দিয়ে বানানো ওইরকম সাইট হইলে বা লারাভেলের সাইট হইলে আপনি ডেভেলপারকে এই ইনস্ট্রাকশনটা জাস্ট দিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, যে এখানে যা যা বলা হয়েছে এগুলো ডেভেলপারের হাতে হ্যান্ড ওভার করে দিলে সে হচ্ছে এগুলা করে ফেলবে। ঠিক আছে, যদি আপনি কোনো না পারেন, কোডিং না পারেন, ঠিক আছে, তখন ডেভেলপার সাথে বসে আপনি হচ্ছে এই জিনিসগুলো বলবেন, এইভাবে এইভাবে করলে হয়ে যাবে। হ্যাঁ, তো দেখি জিনিসগুলো আসলে কি। তারপর হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস সাইটের জন্য স্পিডের কিভাবে কাজ করতে হয়, স্পিড নিয়ে অপটিমাইজ কিভাবে করতে হয় সেগুলো হচ্ছে আমরা দেখব, কয়েকটা মেথড দেখব। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনার যে ফন্ট, সেই ফন্ট আপনি একটা দুইটার বেশি ইউজ করবেন না। ঠিক আছে, মানে আমাদের এক্সপেরিমেন্ট গুলা হচ্ছে এক্সপেরিমেন্ট থেকে যেই পাইছি সেটা এরকম যে আমরা যদি বেশি ফন্ট ইউজ করি তখন ওয়েবসাইটের মানে উপর একটা প্রেসার পড়ে, একটা চাপ পড়ে। ঠিক আছে, বেশি ফন্টের জন্য ওয়েবসাইটের স্পিডে ইস্যু হয়। তো লাইট ওয়েট ফন্ট ইউজ করবেন, এবং যে ফন্ট হচ্ছে যদি ওয়েব ফন্ট হয় ওয়েব ফন্টটা অবশ্যই অপটিমাইজ থাকতে হবে। হুম আর হচ্ছে আপনি সেলফ হোস্টেড বা সিস্টেম ফন্ট ইউজ করতে পারেন। আর এমনিতে আরো কিছু ব্যাপার আছে, ফন্টের সাথে সাথে আরো কিছু জিনিস আপনাদেরকে আমি ইনক্লুড করে দিই, সেটা হচ্ছে যে একটা লাইট ওয়েট থিম যদি নিতে পারেন, লাইট ওয়েট থিম ইউজ করতে পারলে এটা কি আসলো, আচ্ছা, লাইট ওয়েট থিম এটাও আপনার স্পিডের জন্য মানে স্পিডে ভালো একটা বুস্ট আপ দিবে। ঠিক আছে, যদি একটু হেভি থিম নেই তখন হচ্ছে সবকিছু কন্টেন্ট গুলা বা জিএস ফাইল সিএসএস ফাইল গুলা লোড হইতে একটু বেশি টাইম নেয়। তো লাইট ওয়েট থিম আপনারা নিতে পারেন। আর হচ্ছে এক্সট্রা কোনো থিম যদি ইনস্টল করা থাকে যেটা ইউজ করা হচ্ছে না, এক্সট্রা থিম বা আনইউজড থিম, এক্সট্রা বা আনইউজড লিখে দেই, আনইউজড ইনস্টলড থিম, হ্যাঁ, এই থিম গুলো আপনারা হচ্ছে ওয়েবসাইটে রাখবেন না। ঠিক আছে, এটা ডিলিট করে দিবেন, ডিলিট এক্সট্রা আনইউজড ইনস্টলড থিম, এই থিম গুলা রাখবেন না, একটা থিম রাখবেন জাস্ট। আর হচ্ছে ডিলিট করবেন কি আনইউজড প্লাগইন, যেগুলা ইউজ করতেছেন না, আপনি ইউজ করেন না, আনইউজড প্লাগইন। এই আনইউজড প্লাগইন গুলা ওয়েবসাইটের উপর একটা চাপ সৃষ্টি করে, সার্ভারে একটা চাপ সৃষ্টি করে। তো এগুলাও হচ্ছে আপনি অ্যাভয়েড করবেন, এগুলো ডিলিট করে দিবেন না লাগলে। হ্যাঁ, যত কম প্লাগইন ইউজ করা যায়। ঠিক আছে, কারণ প্লাগইন, প্রত্যেকটা প্লাগইন কিছু কোড জেনারেট করে। ঠিক আছে, তো ওই কোডের কারণে কিন্তু সাইটটা ভারী হয়। আবার হচ্ছে আপনি যদি কোনো ওয়েবসাইটে অনেক বেশি অ্যানিমেশন ইউজ করেন, হ্যাঁ, অ্যানিমেশন তো বুঝতেছেন যে মুভিং অবজেক্ট বেশি ইউজ করলে তখন হচ্ছে আপনার ওয়েবসাইটের স্পিডে ইস্যু হয়। তো যত কম পারা যায়, না করতে পারলে তো আরো ভালো। ক্লায়েন্টকে এই জিনিসটা একটু বুঝিয়ে নিবেন যে অ্যানিমেশন গুলো আসলে স্পিডে হ্যাম্পার করে, কারণ এখানে জাভাস্ক্রিপ্ট, সিএসএস এগুলো অ্যাপ্লাই হচ্ছে, তো বেশি ফাইল জেনারেট হচ্ছে এবং এই ফাইলগুলা আপনার ওয়েবসাইটকে হ্যাম্পার করছে স্পিডের দিক থেকে। তারপর হচ্ছে কি আপনার ব্রাউজার যে ক্যাশিংটা, হ্যাঁ, ক্যাশ ধরে রাখাটা, এইটা হচ্ছে এনাবল করে দিবেন। তাইলে হচ্ছে যে সেকেন্ড টাইম থার্ড টাইম যখন একটা ইউজার ভিজিট করবে ওই ওয়েবসাইটে একটু ফাস্ট তার কাছে আসবে। তারপর হচ্ছে আপনার হোস্টিং, একটা সার্ভার যেটা থাকে, আমরা হোস্টিং এই তো ওয়েবসাইটটা বানাই ডোমেইন কেনার পরে, হ্যাঁ, হোস্টিং সার্ভারটা যাতে আপনার ফাস্ট এবং স্পিডি থাকে এই জিনিসটা আপনার মেক শিওর করতে হবে যে আপনি ভালো সোর্স থেকে, ভালো জায়গা থেকে হোস্টিং নিয়েছেন, যাদের হচ্ছে হোস্টিংটা ভালো, ফাস্ট। এরপরে আসে যে আপনার যেই রিসোর্স গুলা, যেই ফাইল গুলা আপনার ওয়েবসাইটে ইস্যু ক্রিয়েট করতেছে। আমরা একটু আবার ওয়েবসাইটটায় যাই,
যেই ফাইলগুলা আপনার প্রত্যেকটা কন্টেন্ট বা কন্টেন্ট লোড হওয়ার ক্ষেত্রে ব্লক করতেছে, ঠিক আছে, মানে এটাকে লোড হইতেছে, যে এই জিনিসটাকে বলা হচ্ছে রেন্ডারিং। হ্যাঁ, যে একটা কন্টেন্ট আসবে, একটা মিডিয়া আসবে, বাটন গুলো আসবে, তো এই ক্ষেত্রে যেই রিসোর্স গুলা বা যেই জিনিসটার জন্য আপনার এই রেন্ডারিংটা ব্লক হচ্ছে, ঠিক আছে, এই রেন্ডারিংটা করতে পারছে না, এই যে এখানে দেখেন এলিমিনেট রেন্ডার ব্লকিং রিসোর্স, এই রেন্ডার ব্লক করতেছে যে রিসোর্স গুলা, এই রিসোর্স গুলা এখানে দিয়ে দিছে, দেখেন এই যে এই ফাইল গুলা করতেছে যে রেন্ডারিং এ বাধা সৃষ্টি করতেছে। তো এইটা আপনাকে হচ্ছে এলিমিনেট করে দিতে হবে, এই রিসোর্স গুলাকে বাদ দিতে হবে ওয়েবসাইট থেকে, ঠিক আছে। তো এই রিসোর্স গুলো যদি বাদ দেন, তখনও যে আপনার সেভিংসটা দেখেন বলে দিচ্ছে যে এত সেভিংস হবে, ঠিক আছে, যে এই রিসোর্স গুলো যদি ফেলে দেওয়া যায়। তারপরে দেখেন আপনার আমি একটা ডেমো কোড রেখে দিচ্ছি, যে রেন্ডার ব্লকিং যে রিসোর্স, এটা আপনি কিভাবে ই করবেন, এলিমিনেট করবেন বা বাদ দিবেন, সেটা হচ্ছে আপনি ডিফার্ড অ্যাসিনক্রোনাস সিস্টেমটা স্ক্রিপ্টে দিতে পারেন। কাইন্ড অফ এরকম হয় যে হেড সেকশনে যাবে, ঠিক আছে, যে আপনার স্ক্রিপ্টটা ওইটা যাতে ডিফার হয় আর অ্যাসিনক্রোনাস যাতে হয়, ঠিক আছে, তখন হচ্ছে আপনার সাইটের এই ইস্যুটা থাকবে না, এই রেন্ডার ব্লকিং যে রিসোর্স গুলা এগুলা বাদ হয়ে যাবে। তারপরে আসেন আপনার যে হেডার, হেডারটার সাইজটা মোবাইল ভার্সনের ক্ষেত্রে মেইনলি, যে হেডারের যে সাইজটা এটা বেশি লেন্দি রাখবেন না, টল কোনো ই রাখবেন না, ঠিক আছে, যেমন এই যে এখানে হেডারের সাইজ যেটা আছে এটা মনে হচ্ছে একটু বেশি বড়, ঠিক আছে, একটু বেশি বড় মনে হচ্ছে, এটাকে যতটুকু শর্ট করা যায়, হ্যাঁ, যতটুকু কম রিসোর্স এটাতে দেওয়া যায়, হ্যাঁ, জাস্ট একটা হ্যামবার্গার মেনু, একটা লোগো থাকলেই হবে, স্পেস বেশি যাতে না খায়। হুম, তাইলে গুগল হচ্ছে এই সিএসএস বা জেএস এর জন্য এখানে হচ্ছে কিছু লোড টাইম এখানে, মানে টাইম এখানে স্পেন্ড করবে এবং লোড টাইমটা বাড়িয়ে দিবে। তো এই জিনিসটা খেয়াল রাখবে যে আপনার হেডারটা যাতে শর্ট এবং ইজি হয়। হুম, আচ্ছা, তারপরে দেখেন যে সিএসএস ফাইলগুলা, ক্যাসকেডিং স্টাইল শিট, এই ফাইলগুলা আপনি হচ্ছে অপটিমাইজ করবেন। কিভাবে অপটিমাইজ করবেন সেটা হচ্ছে যে এইচটিএমএল গুলা থাকবে আপনার, এইচটিএমএল এর সাথে ইনলাইনে রাখলে এই সিএসএস ফাইলগুলো অপটিমাইজ হয়ে যায়। এখন এইটার জন্য ওয়ার্ডপ্রেসে আমাদের কিছু প্লাগইন এই কাজটা করে দিবে, ঠিক আছে। আর ডেভেলপার যদি কাস্টম কোডেড হয়, ডেভেলপারকে আপনি জাস্ট বলবেন যে আমাদের সিএসএস ফাইলগুলো অপটিমাইজ করেন। কিভাবে করলে করতে পারেন সেটা হচ্ছে এইচটিএমএল এর সাথে ইনলাইনে রেখে ফাইলগুলা, ঠিক আছে, এটা বলে দিতে পারবেন। তারপর হচ্ছে আপনি ইমেজের যে সাইজগুলা, ইমেজ সাইজটা আপনি রিডিউস করবেন বা কম্প্রেস করবেন, যেটাকে কম্প্রেশন বলা হয়, ইমেজ কম্প্রেশন। তো ইমেজ কম্প্রেশনের ক্ষেত্রে আপনি হচ্ছে ওয়েবপি ফরম্যাট যেটা আছে সেটা ইউজ করতে পারেন। আর চেষ্টা করবেন ওয়েবপি ফরম্যাটের ইমেজটা যেন 100 KB এর নিচে আসে, তাইলে আপনি বেস্ট একটা আউটপুট পাবেন একটা ওয়েবসাইট থেকে, ঠিক আছে। ওয়েবপি ফরম্যাটটা খুবই ভালো রেজলিউশনের হয়। আপনার ধরেন 3-4 MB 5 MB 10 MB এর ইমেজ যেটা থাকে, যে রেজলিউশনের থাকে, একটা ওয়েবপি ফরম্যাটের 100 KB এর বা 100 KB এর কমের একটা ওয়েবপি ফরম্যাটের ইমেজ ওই রকম সেম রেজলিউশনে দেখাবে, ঠিক আছে, কোনো ডিফার হয় না, কোনো ডিফারেন্স থাকে না, ঠিক আছে। তো ওয়েবপি ফরম্যাটটা ইউজ করবেন অবশ্যই। আর হচ্ছে এটার জন্য কনভার্টার আছে, বিভিন্ন কনভার্টার দিয়ে আপনি হচ্ছে এই ফরম্যাটটা বানিয়ে নিতে পারবেন, ঠিক আছে। আপনি জাস্ট লিখবেন পিএনজি বা জেপিজি, জেপিজি টু ওয়েবপি কনভার্টার বা পিএনজি টু ওয়েবপি কনভার্টার, ঠিক আছে, আপনি অনেকগুলা পেয়ে যাবেন। এর মধ্যে আমি যেটা রেকমেন্ড করি সেটা হচ্ছে আহ, আপনার ezgif.com, এরকম একটা সাইট আছে, 3-4 নম্বরে আসে, এই যে এইটা, ঠিক আছে। এইটাতে আপনি একটু এক্সট্রা বেনিফিট পাবেন, সেটা হচ্ছে যে আপলোড করার পরে ওইটাকে আবার অপটিমাইজ করা যায়, ঠিক আছে, 60% বা 100 KB এর নিচে নেওয়ার একটা অপশন থাকে ওদের হাতে, ঠিক আছে। তো তখন আপনি এটা করলে তারপরে ডাউনলোড করে এটা ইউজ করতে পারবেন। আর এরপরে দেখেন যে আপনার যেই হিরো সেকশনটা থাকবে, হিরো সেকশনে বড় ইমেজ ইউজ না করার ট্রাই করবেন, ঠিক আছে। আপনি মানে ফুল সাইজ ইমেজটা ইউজ না করার ট্রাই করবেন, হ্যাঁ, আপনি ইউজ করবেন, লার্জ ইউজ করতে পারেন, মিনিমাম হাইটের একটা ইমেজ যদি ইউজ করেন সবচেয়ে বেস্ট একটা রেজাল্ট পাবেন হিরো সেকশনটাতে, ঠিক আছে। তারপর হচ্ছে কি আপনার যে আনইউজড জাভাস্ক্রিপ্ট বা আপনার সিএসএস ফাইলগুলা থাকে, এই আনইউজড ফাইলগুলা আপনি রিডিউস করার ট্রাই করবেন, ঠিক আছে। এটা আমরা প্লাগইন দিয়ে করে ফেলি। এই এইটা আপনার অনেক সময় ইস্যু ক্রিয়েট করে, সাইটের স্পিড কমায় ফেলে। আর যদি দেখেন যে সাইটের স্পিড ভালো,
বাট এগুলো রিডিউস হয় নাই, তখন হচ্ছে আপনি এটা নিয়ে মাথা না ঘামাইলেও হবে। এই কারণে আমি লিখে রাখছি যে ইফ ইট ডাজ নট এফেক্ট ইউর সাইট লোড টাইম ইউ ক্যান সিম্পলি ইগনোর ইট। ঠিক আছে, আপনি এটা ইগনোর করতে পারবেন। বাট যদি দেখেন যে লোড টাইমে সমস্যা করতেছে, তখন হচ্ছে আপনি এটা অবশ্যই অবশ্যই রিডিউস করবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার থার্ড পার্টি যে কোড গুলা থাকে, যেমন ট্যাগ ম্যানেজারের কোড, অ্যানালাইটিক্স এর কোড, বিভিন্ন কোড থাকে, পিক্সেল কোড, হ্যাঁ, তারপরে গুগল সার্চ কনসোলের কোড, মেটা ভেরিফিকেশন, এরকম বিভিন্ন থার্ড পার্টি কোড থাকে, আরো বিভিন্ন কোড হয়। তো এইগুলা রিডিউস করা ট্রাই করবেন, মানে যেগুলা দরকার নাই সেগুলা ইউজ করবেন না, এবং তাদের যে ইম্প্যাক্টটা এটা যাতে কম পড়ে ওয়েবসাইটের উপরে, ঠিক আছে, এইটা ট্রাই করবেন। করলে ভালো একটা আউটপুট পাবেন ইনশাল্লাহ। তারপর হচ্ছে কি আপনার জাভাস্ক্রিপ্ট এক্সিকিউশন যে টাইমটা, জাভাস্ক্রিপ্ট এক্সিকিউট হইতে যে টাইমটা নেয়, এইটা রিডিউস করার ব্যবস্থা করলে অবশ্যই একটা সাইটের স্পিডে ভালো একটা ইমপ্রুভমেন্ট দেখা যায়। এরপর আছে কি ধরেন প্রিলোডার যেটা আছে, এটা এখন আর কাজ করে না, এটা আমরা ইগনোর করতে পারি, যে প্রিলোডার এখন ইউজ করি না আমরা, এটা না করলেই হয়। তারপরে আপনি সিডিএন ইউজ করতে পারেন। হ্যাঁ, সিডিএন এর মধ্যে, মানে সিডিএন হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, এটা আপনি ক্লাউড ফ্লেয়ারটা ইউজ করতে পারেন, খুবই ভালো। এরপরে হচ্ছে আপনি মোবাইল এক্সপিরিয়েন্স যাতে ভালো হয় ইউজারের, এর জন্য মোবাইল ভার্সনে আপনার টেক্সট গুলা যেন হিউম্যান রিডেবল হয়, খুব বেশি বড় না হয়, খুব বেশি ছোট না হয়, একটা সুন্দর সাইজে একটা ফরম্যাটে রাখবেন। তারপরে হচ্ছে বাটনটাও যাতে বড় ছোট না হয়, একটা মোবাইল ফ্রেন্ডলি বাটন, তারপরে মোবাইল ফ্রেন্ডলি টেক্সট, মোবাইল ফ্রেন্ডলি ইমেজ। হ্যাঁ, খুব বড় ইমেজ যদি হয় তাহলে কিন্তু স্ক্রল করতে করতে দেখতে অসুবিধা মনে হবে, ব্রেক হয়ে যাবে। তো এই জিনিসগুলা আপনার হচ্ছে অপটিমাইজ করতে হবে বুঝে শুনে। তারপর লেজি লোডিং আপনি অন করে রাখতে পারেন। লেজি লোডিংটা অন করলে আপনি যতটুকু স্ক্রিন দেখতেছেন সেটাই লোড হবে, নিচের আর কিছু লোড হবে না। ঠিক আছে, আপনি যখন নিচে যাওয়া শুরু করবেন তখন নিচের ওই কন্টেন্ট গুলো আস্তে আস্তে লোড হওয়া শুরু করবে, এটাকে বলা হচ্ছে লেজি লোডিং। ঠিক আছে, অনেক ওয়েবসাইটে এটা ইউজ করা হয় ওয়েবসাইটের স্পিডের ইমপ্রুভমেন্টের জন্য। তারপর হচ্ছে যে আপনার যে আননেসেসারি কোড, এই জিনিসগুলা, আননেসেসারি কোড গুলা অনেক সময় robots.txt তে আমরা রাখি। তো আননেসেসারি কোড আপনি হচ্ছে, মানে এগুলা, সরি, robots.txt তে আপনার যে কোড গুলা থাকে, হ্যাঁ, বেসিক কিছু কোড থাকে। তো আমরা অনেক সময় ওয়েবসাইটের বিভিন্ন ফাইল আমরা হচ্ছে ব্লক রাখি, বিভিন্ন পেজ ব্লক রাখি। ঠিক আছে, তো যেটা ভ্যালিড ওটা ব্লক রাখা যায়, বাট যেগুলো হচ্ছে ধরেন আমাদের কাজে লাগতেছে না, হুম, সেইটা আমি ব্লক করে রাখলে আমার সাইটে একটা ইমপ্রুভমেন্ট পাবো স্পিডের। ঠিক আছে, যে আমি যদি ধরেন কি পেজ হতে পারে, ধরেন সার্চ স্ট্রিং, যেগুলা যে আমি সার্চ করার পরে ইউআরএলটা যেরকম হয়, একটা কিছু সার্চ করলাম, এইটা হচ্ছে আমরা ব্লক করে রাখতে পারি। তারপর হচ্ছে আমরা যে লগ ইন যে পেজগুলা, হ্যাঁ, তারপর হচ্ছে প্রাইভেসি পলিসি, আননেসেসারি যেগুলা আছে, হ্যাঁ, এই আননেসেসারি জিনিসগুলো হচ্ছে আমরা ব্লক করে রাখতে পারি, যাতে ওইখানে ক্রল বাজেট নষ্ট না হয়, ওয়েবসাইটে ক্রল করতে এসে যাতে ওই জায়গায় টাইম বেশি স্পেন্ড না করে। এই জিনিসগুলোর জন্য আমরা আননেসেসারি ফাইলগুলোকে ব্লক করে রাখতে পারি, এবং তাতে কি হয়, স্পিডেরও একটা ইমপ্রুভমেন্ট দেখা যায়। ঠিক আছে, আর ওইগুলাতে ইন্টারনাল লিংক না করাটাই বেটার, আননেসেসারি পেজগুলোতে। তো আমরা robots.txt ফাইলে ওই ডিসঅ্যালাউ দিয়ে এটা কিন্তু ব্লক করে রাখতে পারি, যেগুলো আননেসেসারি পেজ বা ফাইল থাকে, হ্যাঁ, ওগুলা। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আরএসএস ফিডটা, একটা প্লাগইন আছে ডিসেবল এভরিথিং, এটা দিয়ে ব্লক করে, মানে ডিসেবল করে রাখতে পারি। ম্যানুয়াল কোড আছে, সেটা দিয়ে ডিসেবল করে রাখতে পারি। এটা আপনাদেরকে লাইভে দেখাইছি, ফেসবুক লাইভে। তারপর হচ্ছে ইয়োস্ট প্লাগইন দিয়েও করা যায়। ঠিক আছে, ইয়োস্টের ক্রল অপটিমাইজেশন প্লাগইন দিয়েও করা যায়। তো এই সব ব্যাপার হচ্ছে আপনারা যদি ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে হচ্ছে আপনাদের সাইটের ওয়েবসাইট, মানে যে সাইটটা থাকবে, সাইটের স্পিডে একটা ভালো ইমপ্রুভমেন্ট, ভালো একটা আহ, মানে আউটপুট পাবেন। ওই সাইটের ইউজার এক্সপিরিয়েন্সটা আরো ভালো হবে, ইউজাররা ফাস্ট লোড করতে পারবে সাইটটাকে, বিভিন্ন পেজে যাবে তখন ফাস্ট দেখবে সাইটটাকে। তো এইটার মানে একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করে। যদি আপনার এরকম হয় যে সাইটটা খুবই স্লো, তখন কিন্তু ইউজার বের হয়ে যাওয়ার বা বাউন্স করার একটা ভালো পসিবিলিটি থাকে। তো এই জিনিসগুলো আপনার মেনটেন করতে হবে। তো আশা করি এই পর্যন্ত বুঝেছেন যে কি কি আপনার দেখতে হবে। এরপরে আমরা চলে যাব হচ্ছে প্লাগইনের ইউজে। তো নেক্সট আমরা হচ্ছে প্লাগইনের ইউজটা দেখবো ইনশাল্লাহ।